আজকের এই আলোচনায় স্বাগতম। আজ আমরা এমন একটা ঐতিহাসিক তত্ত্ব নিয়ে কথা বলবো যা শুনলে এখনকার ঘটনাগুলোকে একদম অন্যরকম মনে হতে পারে। যুদ্ধ, কর্দন, বিভেদ, চারপাশে যা কিছু ঘটছে এগুলো কি শুধুই আলাদা আলাদা ঘটনা, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে যা আগে থেকেই অনুমান করা সম্ভব? এই বিশ্লেষণের উৎস কিন্তু ঠিক এই প্রশ্নটাই করছে। তো এখানেই আসে এক ইতিহাসবিদের কথা। তিনি প্রায় ৩,০০০ বছরের ইতিহাস ঘেঁটে একটা প্যাটার্ন খুঁজে বের করেছেন। তার নাম স্যার জন গ্লাব, একজন ব্রিটিশ জেনারেল এবং স্কলার, যিনি জীবনের অনেকটা সময় দিয়েছেন বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলোর উত্থান আর পতন বোঝার জন্য। আর তিনি কি খুঁজে পেলেন জানেন? তিনি দেখলেন যে একটা সাম্রাজ্যের গড় আয়ু হয় প্রায় ২৫০ বছর। আর আমেরিকার বয়স এখন কত? ঠিকই ধরেছেন, ২৪৯ বছর। সংখ্যাটা কেমন যেন মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলুন এই প্যাটার্নটাকে একটু কাছ থেকে দেখা যাক। বিশৃঙ্খলার মধ্যেও নাকি একটা নির্দিষ্ট নিয়ম লুকিয়ে আছে। এই থিওরি বলছে প্রত্যেকটা সাম্রাজ্য হুবহু একই জীবনচক্র মেনে চলে। তো এই জীবনচক্রের মোট ৫টা ধাপ আছে: বিজয়ের যুগ, বাণিজ্যের যুগ, প্রাচুর্যের যুগ, অবক্ষয়ের যুগ আর সবশেষে পতনের যুগ। বলা হচ্ছে কোনো সাম্রাজ্যই এর ব্যতিক্রম নয়, প্রত্যেককেই এই পথেই হাঁটতে হয়। তো চলুন প্রথমে উত্থানের গল্পটা দেখি, মানে প্রথম আর দ্বিতীয় পর্যায়। এই সময়েই একটা ছোট ক্ষুধার্ত রাষ্ট্র ধীরে ধীরে একটা বিশ্বজোড়া অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। আমেরিকার ক্ষেত্রে এই উত্থান পর্বটা ছিল ১৭৭৬ থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত, মানে বিপ্লব দিয়ে শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ আর তারপর বিশ্বজুড়ে আধিপত্য। ১৯৫০-এর দশকে শুরু হলো বাণিজ্যের যুগ, যা নিয়ে এলো অভাবনীয় সমৃদ্ধি। আর এর সর্বোচ্চ শিখর ছিল ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠানো। এই পুরো সময়টা ছিল আসলে সামরিক ত্যাগ, শিল্পে অবিশ্বাস্য উন্নতি আর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক মধ্যবিত্ত শ্রেণী তৈরির সময়। কিন্তু কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? এই স্বর্ণযুগের পরেই আসে প্রাচুর্যের যুগ, মানে তৃতীয় পর্যায়। আর এখানে সমস্যাটা শুরু হয়। যখন হাতে প্রচুর টাকা আসে, তখন আসে আরাম। আর আরাম থেকে জন্ম নেয় এক ধরনের আত্মতুষ্টি বা দাছাড়া ভাব। আর এই সময়ের একটা বড় সতর্কবার্তা দিয়েছিলেন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ১৯৬১ সালে। তিনি বলেছিলেন, সামরিক শিল্প কমপ্লেক্স থেকে সাবধান। তার ভয় ছিল এই বিশাল অস্ত্র ব্যবসা দেশের ওপর এতটাই প্রভাব ফেলবে যে কোনটা দেশের জন্য জরুরি সে বিচারটাই একসময় গুলিয়ে যাবে। এর পাশাপাশি আরও একটা বড় অর্থনৈতিক পরিবর্তন ঘটছিল। ১৯৭৩ সালে সাধারণ আমেরিকান কর্মীদের আসল মাইনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তারপর থেকে আজ পর্যন্ত সেটা প্রায় বাড়েনি বললেই চলে, কারণ বড় বড় ফ্যাক্টরি আর উৎপাদন চলে যেতে শুরু করে অন্য দেশে। আর এটাই আমাদের নিয়ে আসে চতুর্থ পর্যায়, অবক্ষয়ের যুগে। এই তত্ত্ব অনুযায়ী এটাই সবচেয়ে জটিল পর্যায়, কারণ এই সময় সিস্টেমটা নিজেই নিজেকে ধ্বংস করতে শুরু করে। এই অবক্ষয়ের ৪টে প্রধান লক্ষণ আছে। প্রথমত, সামরিক খাতে অঞ্চম খরচ, কিন্তু ফলাফল যাচ্ছে তাই। দ্বিতীয়ত, দেশের ওপর চেপে বসা বিশাল অঙ্কের ঋণ। তৃতীয়ত, নিজের দেশের মুদ্রাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা। আর চতুর্থত, দেশের ভেতরেই সামাজিক আর রাজনৈতিক অবক্ষয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল এই ৪টে সমস্যা একসাথে ঘটে আর একে অপরকে আরও বাড়িয়ে তোলে। প্রথমে সামরিক খরচের দিকে তাকানো যাক। আমেরিকা বছরে প্রায় $৯০০ বিলিয়ন খরচ করে, যেখানে চীন করে $২৫০ বিলিয়ন আর রাশিয়া মাত্র $৮০ বিলিয়ন। মানে আমেরিকা পরের 10টা দেশকে একসাথে মেলালেও তাদের চেয়ে বেশি খরচ করে। অথচ এই বিপুল খরচের কোনো সঠিক ফলাফল প্রায়ই দেখা যায় না। এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে একটা উদাহরণ দিলে। একটা ইরানি ড্রোনের দাম হয়তো $৫০,০০০, আর সেটাকে ধ্বংস করতে আমেরিকার যে ইন্টারসেপ্টর মিসাইল লাগে সেটার দাম $৩ মিলিয়ন। ভাবুন একবার, কি পরিমাণ অসামঞ্জস্য! সামান্য একটা হুমকি মোকাবেলা করতে গিয়ে কি বিশাল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। এরপর দ্বিতীয় সমস্যা, ঋণ। এটা এখন একটা ফাঁদের মতো হয়ে গেছে। আমেরিকার মোট সরকারি খরচের একটা বিশাল অংশ এখন চলে যাচ্ছে শুধু ঋণের সুদ দিতে, বছরে প্রায় $১ ট্রিলিয়ন। এটা তাদের প্রতিরক্ষা বাজেটের থেকেও বেশি।
তৃতীয় লক্ষণটা হল মুদ্রার অস্ত্রায়ন, মানে ডলারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের সম্পদ আটকে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, ব্রিক্সের মতো দেশগুলো, যারা বিশ্বের জিডিপির প্রায় 40% নিয়ন্ত্রণ করে, তারা এখন ডলারের বিকল্প খুঁজছে। দেশগুলো নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করছে, আর সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের বদলে সোনা কিনছে। আর সবশেষ চতুর্থ লক্ষণটা হল দেশের ভেতরের সামাজিক অবক্ষয়। উন্নত বিশ্বের মধ্যে আমেরিকায় গৃহহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, মানুষের গড় আয়ু কমছে। ১৯৭৩ সাল থেকে সাধারণ মানুষের মাইনে বাড়েনি, আর দেশের সবচেয়ে ধনী ১% মানুষের কাছে যা সম্পদ আছে তার নিচের ৯০% মানুষের মোট সম্পদের চেয়েও বেশি। এই গভীর বৈষম্য আর প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটা একটা স্পষ্ট লক্ষণ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি সমস্যাগুলো এতই পরিষ্কার হয়, তাহলে ভেতর থেকে কেউ এগুলোকে ঠিক করছে না কেন? এটা কি তাহলে এক ধরনের অনিবার্য পতন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গেম থিওরির একটা বিখ্যাত ধারণার মধ্যে, যেটাকে বলা হয় প্রিজনার্স ডিলেমা বা বন্দির দোটানা। এর মানে হল এমন একটা পরিস্থিতি যেখানে প্রত্যেকে নিজের দিক থেকে যেটা ভালো মনে করে সেটাই করে, কিন্তু সবারই ব্যক্তিগত ভালো সিদ্ধান্তগুলো মিলে মিশে সবার জন্যই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। ব্যাপারটা ঠিক এই রকমই। দেখুন, প্রতিরক্ষা ঠিকাদার, বড় বড় ব্যাংক, রাজনীতিবিদ, জেনারেল, এরা সবাই কিন্তু বর্তমান সিস্টেমটা যেমন আছে ঠিক সেভাবেই রেখে দিতে চায়, কারণ এভাবেই তাদের লাভ। হ্যাঁ, এতে হয়তো দেশের বা সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, কিন্তু সিস্টেমের ভেতরের ক্ষমতাশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে এই ভুল পথেই চলতে বাধ্য হচ্ছে। আর এই মডেল অনুযায়ী চতুর্থ পর্যায়ের পর আসে পঞ্চম পর্যায়, অর্থাৎ পতন। আর এই পতনটা নাকি খুব দ্রুত ঘটে। শুরু হয় মুদ্রার সংকট দিয়ে, মিত্ররা একে একে সরে যায় আর দেশের ভেতর ভাঙন ধরে, ঠিক যেমনটা আমরা ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে দেখেছিলাম। ১৯৩৯ সালেও, যেটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য, মাত্র ১০ বছরের মধ্যে ১৯৪৯ সাল নাগাদ পাউন্ড তার রিজার্ভ কারেন্সির মর্যাদা হারায় আর সাম্রাজ্যটা ভেঙে পড়তে শুরু করে। তো এই পুরো বিশ্লেষণটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা শুধু একটা প্যাটার্ন তুলে ধরছে। আর শেষে একটাই প্রশ্ন রেখে যাচ্ছে, যদি গত ৩০০০ বছরের ইতিহাসই এটাই দেখায় যে কোনো সাম্রাজ্যই চতুর্থ পর্যায় থেকে বাঁচতে পারেনি, মানে বাঁচার হার যদি ০% হয়, তাহলে এরপর কি হতে চলেছে?